হাতি যদি পাকে পড়ে তখন তখন ব্যাঙও পারলে লাথি মারে। সেই কাজটা যারা করেছিল তাদের ইসরায়েল চিহ্নিত করে রেখেছিল, মনে রেখেছিল। এবার একের পর এক জবাব দিচ্ছে। দুটো ড্রোন সিরিয়ার ডিফেন্স মিনিস্ট্রির যে হেডকোয়ার্টার সেই বিল্ডিংয়ে মেরেছে। এই যে সেই ছবি ধূলিসাৎ করে দিয়েছে। কারা আপনার দুঃসময় আপনার পেছনে দুশ্মনী করেছে, যারা করেছে তাদের চুন চুনকে মারেঙ্গে, অর্থাৎ তাদের ধরে আচ্ছা করে দাওয়াই দিতে হবে। ওখানকার যে ইসলামিস্ট সরকার রয়েছে, ইসলামিক সরকার রয়েছে সিরিয়াতে, তাদের অনেকবার সতর্ক করা হয়েছে, ভদ্রভাবে কথা শুনেনি। এবার ঢুকে গিয়ে দামাদাম দুটো ড্রোন চার্জ এবং তাতেই মিলিটারি হেডকোয়ার্টার উড়ে গেছে। এটাও স্বীকার করতে হবে, গাজা আজকে ধ্বংসস্তূপ। গাজার ওপরে শুধুমাত্র শকুন উড়ে বেড়াচ্ছে, মহাশ্মশান গাজা। দেখুন, হিন্দিতে একটা কথা আছে, চুন চুনকে মারেঙ্গে, অর্থাৎ একেবারে বেছে বেছে মারব। এখন পৃথিবীর অবস্থাটা ঠিক তাই। আপনি হয়তো দুর্বল হয়ে গেলেন, বিভিন্ন জায়গা থেকে আপনি হয়ে উঠবেন সফট টার্গেট। আর আপনি যখন বেকায়দায় থাকবেন তখন ভীতু কাপুরুষ তারাও চেষ্টা করবে আপনার ক্ষতি করতে। তাহলে এই অবস্থা থেকে আপনাকে রক্ষাকর্তা কে হবে? না, আপনার নিজেকে রক্ষা করতে হবে। আপনাকে বেছে নিতে হবে কারা শত্রু, কারা আপনার দুঃসময় আপনার পেছনে দুশ্মনী করেছে। যারা করেছে তাদের চুন চুনকে মারেঙ্গে, অর্থাৎ তাদের ধরে আচ্ছা করে দাওয়াই দিতে হবে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। আপনি যদি দুর্বল হন তাহলে দুর্বলরা নিজেদের সবল ভেবে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। সুতরাং আপনাকে লড়াইটা অবিরত লড়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, জীব জগৎ থেকে শুরু করে মানব জগৎ, লড়াই যদি থামান তাহলে অন্যরা আপনার উপর চেপে বসবে। দেখেন না, শরীর যদি দুর্বল হয়ে যায়, আপনার শরীরের যদি ইমিউনিটি কমে যায়, তখন কি হয়? বাইরে থেকে ঝাঁকে ঝাঁকে ব্যাকটেরিয়া, ভাইরাস আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। সুতরাং জীবন মানেই হচ্ছে লড়াই। আর ঠিক সেই জিনিসটাই ইসরায়েল করেছে। ইসরায়েলের দুঃসময় যারা বিভিন্ন জায়গা থেকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল, হাতি যদি পাকে পড়ে তখন ব্যাঙও পারলে লাথি মারে। সেই কাজটা যারা করেছিল তাদের ইসরায়েল চিহ্নিত করে রেখেছিল, মনে রেখেছিল। এবার একের পর এক জবাব দিচ্ছে। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। যে কথা আপনাদের বলছিলাম, হামাস অতর্কিতে আক্রমণ করেছিল, যদিও অতর্কিতে নয়, ঠান্ডা মাথায় বহুদিন ধরে পরিকল্পনা করে তবেই কাপুরুষোচিত আক্রমণ করেছিল ইসরায়েলকে হামাস। এবং তার পাল্টা হামাসকে বুঝিয়ে দিয়েছে ইসরায়েল কত ধানে কত চাল। একেবারে কুকুরের মতো, একেবারে কার্যত কুকুরের মতো একের পর এক হামাসের শীর্ষ নেতৃত্বকে তারা মেরেছে। কখনো 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 গাজায় ধ্বংসপ্রাপ্ত সেই সমস্ত বাড়িতে লুকিয়ে থাকতে চেষ্টা করেছিল, ইসরায়েল ছাড়েনি, ঢুকে মেরেছে। আবার কখনো কখনো তারা সাধারণ মানুষকে, অর্থাৎ প্যালেস্তাইনের মানুষকে মানব ঢাল করে ধরে রাখতে চেয়েছিল, তাতেও সফল হয়নি। তবে হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে, প্যালেস্তাইনে অনেক শিশু, অনেক নারী, অনেক বৃদ্ধ, এসব প্রাণগুলো গিয়েছে। এটাও স্বীকার করতে হবে, গাজা আজকে ধ্বংসস্তূপ। গাজার ওপরে শুধুমাত্র শকুন উড়ে বেড়াচ্ছে, মহাশ্মশান গাজা। যাই হোক, আলোচনার বিষয়তে আসি। এটা মর্মান্তিক, এটা দুঃখের, গাজাতে যা হয়েছে। কিন্তু এর কারণ তো হামাস। অনেকে বলবেন ইসরায়েলও তো কারণ। আমি সে বিতর্কে আজকে যাচ্ছি না।
একদিন প্যালেস্তাইন, হামাস, ইসরায়েল কোন অবস্থায় ছিল আর কোন অবস্থায় এলো তা নিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ এপিসোড করব, সেদিন এ বিষয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, আমি যে যুদ্ধের কথা বলছি, ইসরায়েল তখনই ঠিক করে নিয়েছিল যারা যারা হেজবুল্লাহ অথবা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছিল তাদেরকে দেখে নেবে, আর দেখে নিচ্ছেও তাই। আপনারা জানেন কিছুদিন আগে ইরানে যেভাবে ইসরায়েল আক্রমণ করলো, তাতে তাদের শঙ্কিত ইরানের একের পর এক শীর্ষ সামরিক বাহিনীর যারা একেবারে দণ্ডমুণ্ডের কর্তা তাদের এবং বৈজ্ঞানিকদের, বিশেষত যারা অস্ত্র তৈরি করেন অর্থাৎ নিউক্লিয়ার প্লান্টের সঙ্গে যুক্ত পারমাণবিক অস্ত্র তৈরি করেন, সেই সমস্ত বিজ্ঞানীদের নিশ্চিহ্ন করে ফেলেছে। এবার পালা ছিল সিরিয়ার। আজকে আমরা আলোচনা করব ওয়াই ইসরায়েল বম্বিং সিরিয়া, কেন সিরিয়াতে বম্ব ফেলছে। আপনাদের অনেকের মনে হতে পারে এই তো সেদিন হামাসের সঙ্গে লড়াই করলো, আজকে ইরানের সঙ্গে লড়াই করছে, মধ্যখানে হেজাবুল্লাহর সঙ্গে লড়াই করেছে, আবার সিরিয়া, এত শত্রু কেন ইসরায়েল বাড়াচ্ছে? মনে রাখবেন ইসরায়েলের যদি ইতিহাস দেখেন, ইসরায়েল মনে করে তারা একা, আর আশেপাশে চতুর্দিকে যত শত্রুরা আছে তাদের এক এবং অখণ্ড হিসেবে ধরে। এবং এই রকম গত শতকের একের পর এক যুদ্ধে এইভাবেই জয়লাভ করেছে ইসরায়েল। সুতরাং ইসরায়েলের কাছে নতুন নয় এই লড়াই। দেশটায় তো জন্মই হয় মানুষের লড়াইয়ের জন্য। জন্মের পর থেকেই তাকে শেখানো হয় দেশের জন্য প্রাণ দিতে হবে। সামরিক বাহিনীতে সবাইকে নথিভুক্ত হতে হয়, বিশেষ বিশেষ কারণ ছাড়া সবাই সামরিক বাহিনী এবং সমাজশাস্ত্রে পটু। সুতরাং আজকে আমরা দেখব কেন সিরিয়াতে হঠাৎ বম্বিং। আমি প্রথমে ডয়েচে ওয়েলেতে চলে যাচ্ছি, জার্মান সংস্থা, আপনারা জানেন বিশ্ববন্দিত সংবাদ সংস্থা, তাদের নিজস্ব চ্যানেল রয়েছে, রেডিও রয়েছে। Israel hit Syria military headquarter near Presidential Palace. সিরিয়ার মিলিটারি হেডকোয়ার্টার যেটা প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে, সেখানে আক্রমণ করেছে কে? ইসরায়েল হিট করেছে। In a real strikes on Damascus, Israel hit Syria's defense ministry in Damascus amid renewed clashes in southern Syrian city Sueda. The Israeli army said Wednesday it struck to entrance to the Syrian military headquarters in Damascus. এবারে মিলিটারি হেডকোয়ার্টারে আঘাত এনেছে। Reuters news agency reported, citing Syrian security sources, that at least 2 drone strikes hit Syrian defense ministry building. অর্থাৎ দুটো ড্রোন সিরিয়ার ডিফেন্স মিনিস্ট্রির যে হেডকোয়ার্টার সেই বিল্ডিংয়ে মেরেছে। এই যে সেই ছবি, ধূলিসাৎ করে দিয়েছে, এবং এটা খুব প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে। Another strike hit near the presidential palace located in the hills outside Syrian capital. The attacks come after Israel vowed to step up its strikes in Syria unless the government pulls its force from southern areas where there were recent deadly clashes between Druze and Bedouin tribes. আসলে ড্রুজ এবং বেদুইন ট্রাইবস, তাদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলেই ইসরায়েল বাধ্য হয়েছে বলে জানাচ্ছে, এবং সিরিয়ান সিকিউরিটি সোর্স বলছে যে দুটো ড্রোন স্ট্রাইক করেছে, বলছে অ্যাটলিস্ট মানে কমপক্ষে দুটো ড্রোন স্ট্রাইক করেছে সিরিয়ার ডিফেন্স মিনিস্ট্রির বিল্ডিংয়ে। দ্য হিন্দু লিখছে, ইসরায়েল আর্মি সেজ ইট হ্যাজ স্ট্রাক military target in area of Syrian presidential palace. Israel said it bombed Syrian army headquarters in Damascus on Wednesday, July 6, 2025, after warning the Islamist-led government to leave the Druze minority alone in the Sueda heartland. খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এটা আমরা সিরিয়ান সোর্স থেকে বলছিলাম, অ্যাটলিস্ট অর্থাৎ কমপক্ষে দুটো ড্রোন আক্রমণ করেছে সিরিয়ার ডিফেন্স মিনিস্ট্রির হেডকোয়ার্টারে। এটা ছিল সিরিয়ান সোর্স,
এবার আমরা দ্য হিন্দুতে যেটা পাচ্ছি সেটা ইসরায়েল বলছে, ইসরায়েলের সোর্স বলছে, ইসরায়েল সরকারিভাবে জানাচ্ছে যে তারা সিরিয়ার আর্মি হেডকোয়ার্টার ইন দামাস্কাস অর্থাৎ দামাস্কাসে তারা বারবার ওয়ার্নিং দিয়েছিল যে সিরিয়ার ইসলামিস্ট লেড গভর্নমেন্ট অর্থাৎ সিরিয়ার মৌলবাদী ইসলামিক যে গভর্নমেন্ট রয়েছে, সরকার রয়েছে, তাদেরকে বারবার সতর্ক করে দেওয়ার সত্ত্বেও তারা দ্রুজ এবং বেদুইন তাদের যে সংঘর্ষ সেই জায়গায়, এবং দ্রুজ যে মাইনরিটি রয়েছে সেখানে খুব সংখ্যালঘু দ্রুজ রয়েছে, সেই জায়গাতে সোয়েদা হটল্যান্ডে তারা কিন্তু জায়গা ছাড়েনি। তারা সেখানে এমন কিছু ঘটনা ঘটায় যেগুলো অমানবিক, বারবার করে ওয়ার্নিং দিয়েছিল, সতর্কবাণী দেওয়া সত্ত্বেও ইসরায়েল কথা শোনেনি, কর্ণপাত করেনি সিরিয়ার ইসলামিক গভর্নমেন্ট, আর তার জন্যেই তার ফল ভুগতে হয়েছে। The Israeli military continues to strike military targets belonging to the Syrian regime in Damascus. An army statement said a military target in the area of Syrian regime presidential palace in Damascus was struck, it added. The Israel military বলছে যে তারা এখনও তারা লাগাতার তারা যে সমস্ত মিলিটারি টার্গেট রয়েছে অর্থাৎ সিরিয়ার মিলিটারি যে সমস্ত টার্গেট রয়েছে সেই জায়গায় তারা আক্রমণ করছে, কিন্তু military target in the area of Syrian regime presidential palace in Damascus was এবং তারা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমরা এইরকম ড্রোন আক্রমণ করেছি। Earlier Israel said it also bombed the Syrian army headquarters in Damascus on Wednesday after warning Islamist-led government to leave Druze minority alone in its Sweda heartland, where a monitor say sectarian clashes have killed nearly 250 people. দেখুন এই যে দ্রুজে যে লড়াইটা হয়েছে এবং দ্রুজদের মানে দ্রুজরা হচ্ছে সংখ্যালঘু, এখানে 250 জন মানুষ কিন্তু মারা গিয়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও সিরিয়ার ইসলামিক সরকার সে কথা শোনেনি, তারপরেই আক্রমণ চালিয়ে দিয়েছে ইসরায়েল। Why Israel bombing Syria? Deutsche Welle, জার্মান সংবাদ সংস্থা, এবং অবশ্যই তাদের বিভিন্ন মাধ্যমে তাদের টেলিভিশন রয়েছে, তাদের রেডিও রয়েছে এবং তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, তারা জানাচ্ছে why is Israel bombing Syria? Israel has now struck Syria for third day in row. এই নিয়ে 3 দিন চলছে, 3 দিনের বেশি হয়ে গেল। Israel has said its attack were to protect Druze minority after Syrian government troops dispatched to quell fighting between Druze and Bedouin fighters. একদিকে ড্রুজরা রয়েছে, অন্যদিকে বেদুইনরা রয়েছে, তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং সিরিয়ার ইসলামিক সরকার সেই সংঘর্ষ বন্ধ করার চেষ্টা করছে না, বরং তারা ড্রুজদের মারার জন্য যাবতীয় আয়োজন করছে, বারবার সতর্ক করেছে। Ended up clashing with Druze militia themselves. Syria state media witness said সিরিয়া স্টেট মিডিয়া অর্থাৎ সিরিয়ার সরকারি মাধ্যম এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন there had also been Israeli strikes throughout Wednesday on predominantly Druze city of Soeda where fighting continues after the collapse of ceasefire. অর্থাৎ এই যে ড্রুজ সিটি অফ সোয়েদাতে ড্রুজরা থাকেন সেই জায়গায় কিন্তু সংঘর্ষ বিরত চলছে। কে বলছে? সিরিয়া স্টেট মিডিয়া এবং উইটনেস যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন। ইন আ সোশ্যাল মিডিয়া পোস্ট আফটার দ্য স্ট্রাইক ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কাটস said the warnings to Damascus have ended, now painful blows will come. অর্থাৎ তারা পরিষ্কার বলছেন, ডিফেন্স মিনিস্টার, ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার আমরা জানি যে কাটস কি বলছে? The warnings to Damascus have ended, now painful blows will come. আমরা অনেকবার আমরা সতর্ক করে দিয়েছি, এবার দামাস্কাসকে আর সতর্ক করা নয়, সতর্ক করা শেষ হয়ে গেছে, এইবার তাদের সহ্য করতে হবে আক্রমণ। পেইনফুল অর্থাৎ অসম্ভব কষ্টদায়ক আক্রমণ তাদের সহ্য করতে হবে। ইন ফেব্রুয়ারি ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু called for southern Syria to completely demilitarized. He also warned that Israel would not tolerate the presence of Syrian government forces near territory it controls. অনেকবার ইসরায়েল প্রাইম মিনিস্টার বলেছিল সাউদার্ন সিরিয়াতে
তাদের ডিমিলিটারাইজড করতে হবে, তার কারণ সেখানে সীমানা রয়েছে এবং সেখানে সিরিয়া গভর্নমেন্টের অর্থাৎ সরকারের, সিরিয়ার ইসলামিক সরকারের এবং তার ফোর্সের ওই টেরিটরিতে দাদাগিরি করা তারা মানবে না, অর্থাৎ ওই জায়গাটাকে একেবারে ডিমিলিটারাইজ করতে হবে। As fighting continues in Sweda, members of Druze community from Israel have been entering Syria to support Druze armed groups, while people from the Syrian Druze community in their turn have been trying to enter Israel. Israeli soldiers have been firing tear gas in an attempt to keep order heavily fortified frontier. দেখুন, এমন একটা অবস্থা হয়েছে যে ড্রুজের অনেকে ঢুকে যেতে চাইছিল ইসরায়েলে, কিন্তু ইসরায়েল তো একটা দুর্গের মতো এবং ইসরায়েল জানে যে সীমান্তে যদি অশান্তি হয় তাহলে সেই অশান্তির ছাপ পড়বে ইসরায়েলে, এবং বাধ্য হয়েই অনেকে বলছেন ওখানকার যে ইসলামিস্ট সরকার রয়েছে, ইসলামিক সরকার রয়েছে সিরিয়াতে, তাদের অনেকবার সতর্ক করা হয়েছে, ভদ্রভাবে কথা শোনেনি, এবার ঢুকে গিয়ে দামাদাম দুটো ড্রোন চার্জ এবং তাতেই মিলিটারি হেডকোয়ার্টার উড়ে গেছে। The Hindu linked Syrian government forces entered majority Druze city of Saida on Tuesday, July 15, with stated aim of overseeing a ceasefire agreed with Druze community leaders after clashes with the local Bedouin tribes left more than 100 died. However, the witness reported that the government forces joined with the Bedouin in attacking Druze fighters and civilians in a bloody rampage through city. The fighting marks the most serious outbreak violence in Syria since government forces battled Druze fighters in Sweda province near Damascus in April-May, leaving more than 100 people died. The Islamist-led authorities have had strained relationship with Syria's patchwork of religious and ethnic minorities since they toppled long-time leader Bashar al-Assad in December. Israeli Defense Minister Israel Katz called on Damascus to leave the Druze in Sweda alone. বারবার করে কিন্তু বলা হয়েছে, কিন্তু কোনোভাবেই শুনছে না, এবং আপনারা জানেন গত বছরের ডিসেম্বরে তাদের সরকারের পতন হয়ে যাওয়ার পর যারা মৌলবাদী ইসলামে বিশ্বাস করে সেই সমস্ত ইসলামিক শক্তি তারা সিরিয়ার ক্ষমতা দখল করে নিয়েছে এবং তারপর থেকে তারা সিরিয়াতে যারা মুসলমান নন, অন্য যারা বিভিন্ন সংখ্যালঘু রয়েছেন তাদের প্রতি অগত্য অত্যাচার করে এবং 100 জনকে তো মেরেছে, এখন আরও 250 জন, তার মানে সর্বোপরি 350 জন মারা গেছেন। এবং ইসরায়েল বারবার করে সতর্কবাণী দিয়েছে, সে বাণীর কথা শোনেনি, ইসরায়েলের কথা শোনেনি, এবং ইসরায়েল এখন সরাসরি কিন্তু একেবারে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, মানে সংঘর্ষ অব্যাহত। Syrian forces should withdraw, he added. The promise no let up Israeli military attacks until that happens, saying Israeli would raise level of responses against the regime if the message is not understood. Syrian force should withdraw. একেবারে পরিষ্কার বলে দিচ্ছে ইসরায়েল যে সিরিয়ার ফোর্সকে ওখান থেকে চলে যেতে হবে এবং সেই জায়গায় একটা দ্রুজদেরও তারা যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে এবং ডিমিলিটারাইজ করতে হবে। আপনারা খুব পরিষ্কারভাবে দেখেছেন এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ জানে ইসরায়েল যে সেখানে যদি সিরিয়া এই মুহূর্তে যারা সরকারে রয়েছেন তারা হচ্ছেন ইসলামিক এবং তারা কট্টরবাদী, তারা যদি ওই জায়গাতে অর্থাৎ তারা যদি সীমান্তে তাদের ফোর্স রাখে যে কোনো মুহূর্তে সার্বভৌম এবং ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর সেই জন্যেই এই আক্রমণ, এবং আক্রমণের অন্যতম একটা মানবিক কারণ রয়েছে, তার কারণ ড্রুজ যারা সংখ্যালঘু তাদের উপর নির্মমভাবে অত্যাচার হচ্ছে। ওয়ার্ল্ড রিয়াক্টস টু ইসরায়েলি অ্যাটাকস অন সিরিয়াস ডামাস্কাস, অর্থাৎ পৃথিবীর যারা শক্তি, বিভিন্ন শক্তি, ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা বলেছেন, United States বলছেন, Secretary of State Marco Rubio said the US was very concerned about the escalation in violence. মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন তারা খুব উদ্বিগ্ন, তার কারণ যেভাবে সেখানে হিংসা বেড়ে যাচ্ছে। We are going to be working on that issue. I just got off the phone with relevant parties. We are very concerned about it and hopeful we will have some updates later today, but we are very concerned about it, Rubio said.
দেখুন, মার্কো রুবিও, ইউএস সেক্রেটারি অফ স্টেট, তিনি পরিষ্কার বলেছেন তারা উদ্বিগ্ন তো বটেই, কারণ একদিকে ড্রুজ, অন্যদিকে ইসরায়েল, দুদিকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার একটা মানবিক দৃষ্টিকোণ আছে, সেই জায়গা থেকে অত্যন্ত উদ্বিগ্ন। ইউনাইটেড নেশন কি বলছে? ইউনাইটেড নেশনস জেনারেল সেক্রেটারি অ্যান্তোনিও গুতেরেস কন্ডেমড ইসরায়েলস এয়ার স্ট্রাইক। তিনি নিন্দা করেছেন ইসরায়েলের এয়ার স্ট্রাইকে। দ্য সেক্রেটারি জেনারেল ফাদার কন্ডেমস ইসরায়েলস এসকালেটরি এয়ার স্ট্রাইক অন Sueida, Dura, and the center of Damascus, as well as the reports from IDF's redeployment of forces to in the Golan. Guterres spokesperson Stefan Dujarric said in a statement. অর্থাৎ ইউনাইটেড নেশনও তারা বলছে যে তারাও চায় না যে সংঘর্ষ বাড়ুক, রাষ্ট্রসংঘ কেন চাইবে, তারা চায় শান্তি থাকুক, এবং তারা এক প্রকার ঘুরিয়ে নিন্দেই করেছে যে কেন আবার ইসরায়েল এর মধ্যে বম্বিং করতে গেল, বিশেষ করে দামাস্কাসে, সুয়েদাতে এবং দারাতে। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী তিনি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, স্ট্রংলি কন্ডেম দ্য ইসরায়েলি স্ট্রাইকস, দ্য নিউ ওয়ে অফ ভায়োলেন্স ইন সিরিয়া ইজ ডিপলি কনসার্নিং। বলছে এই যে নতুন যে তরঙ্গ তৈরি হলো, যে হিংসাত্মক ঘটনার তরঙ্গ তৈরি হলো সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে, বলছে এটা খুব উদ্বেগজনক। এবং তিনি কঠোর ভাষায় বলেছেন, দ্য রাশিয়ান সাইড হ্যাজ রিপিটেডলি কন্ডেম ইসরায়েলস arbitrary use of force in Syria. These attacks, which constitute a gross violation of the country's sovereignty and international law, deserve strong condemnation. অর্থাৎ রাশিয়া ইসরায়েলের পাশে দাঁড়ায়নি। এবার ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, অ্যান্তোনিও কোস্তা, প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল, সেড অন এক্স হ্যান্ডেলে বলছে, ভেরি কনসার্নড অ্যাবাউট দ্য ইসরায়েলি স্ট্রাইকস অন ডামাস্কাস, অ্যাডিং সিরিয়ার সভারেন্টি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিড টু বি রেসপেক্টেড। বলছে যে সিরিয়ার সার্বভৌমত্ব এবং সিরিয়ার যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আছে, অর্থাৎ তাদের যে নিজের রাষ্ট্র, তাদের যে সার্বভৌমত্ব, তাদের আভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে কেন হঠাৎ ইসরায়েল ঝাঁপিয়ে পড়ল। মোটের উপর সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন তারা উদ্বিগ্ন, তারা কেউ নিন্দে করেছেন, বিশেষ করে ইউনাইটেড নেশন, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন তারা নিন্দে করেছেন। এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, আই কল অন অল পার্টিস টু রিফ্রেইন ফ্রম ভায়োলেন্স অ্যান্ড টু ডি-এসকালেট। দেখুন, সবাই কিন্তু চাইছে যে যাতে আস্তে আস্তে করে স্থিতিশীল অবস্থা আসে, এই উত্তেজনা যাতে প্রশমিত হয়, যাতে যুদ্ধ আর না হয়, এটাই তো স্বাভাবিকভাবে চাইবে। গোটা পৃথিবী তো তাই চায়, যাতে যুদ্ধ নয়, শান্তি হোক। ইরান কি বলছে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ কয়েকদিন আগে ইরান এমন মার খেয়েছে ইসরায়েলের হাতে, এবং শুধু মার খায়নি, আমরা জানি যে ইসরায়েলের শীর্ষ পদে যারা সামরিক বাহিনীতে এবং পারমাণবিক প্রোগ্রামের মধ্যে, মানে অর্থাৎ নিউক্লিয়ার প্রোগ্রামে যারা আছে, তাদের মধ্যে অনেককেই খতম করে দিয়েছে, নিকেশ করে দিয়েছে। ইরান খুব গুরুত্বপূর্ণ। খামনেই পয়েন্টেড টু ইরান স্ট্রাইক অন ইউএস এয়ারবেস ইন কাতার, calling it only start of what Tehran is capable of. He warned that Iran could deal an even stronger blow to the US and its allies. Khamenei warns of even bigger blow to US and Israel if attacked again. মানে এই সুযোগে ইরান, এমনিতে খামনের মুখ চুন হয়ে গেছে, যেভাবে প্রাণ ভয় তাকে পালিয়ে বেড়াতে হয়েছে, যেভাবে ইসরায়েল আক্রমণ করেছে, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে, সে তার পুরনো যে রাগ, সে বিষোদ্গার একেবারে হয়ে গেছে। সে বলছে যে ফল ভালো হবে না। সে শুধুমাত্র ইসরায়েলকে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রকেও হুমকি দিয়ে দিয়েছে। ইরান ফরেন মিনিস্টার, আল জাজিরা লিখছে, Iran's foreign minister Abbas Araghchi said that the attack had been all too predictable. বলছে আমরা তো জানতাম এরকম হবেই। Adding that Iran supported the sovereignty and the territorial integrity of Syria. অর্থাৎ সিরিয়ার সার্বভৌমত্ব এবং তাদের যে আঞ্চলিক যে ইন্টিগ্রিটি, সেই জায়গাতে, অর্থাৎ দেশের আভ্যন্তরীণ ব্যবস্থায় কেন ইসরায়েল নাক গলাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে বলছেন অল টু প্রেডিক্টেবল। মানে এই মিনিস্টার, ফরেন মিনিস্টার আব্বাস আরাঘচি খুব আলোচিত নাম, তার কারণ এই আব্বাস আরাঘচি ইসরায়েল আক্রমণের আগে বা মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণের আগে পৃথিবীর দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, সেখানে গিয়ে কার্যত ভিক্ষে করেছে। আবার অন্যদিকে পারমাণবিক অস্ত্র
তার কাজও কিন্তু চলছে বলে আমেরিকার কাছে গোপন সূত্রে খবর ছিল। যে কারণে এই আরাগচি, সে একেবারে ফরেন মিনিস্টার হলে কি হবে, গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, সে বলছে অল টু প্রেডিক্টেবল, এসবই নাকি ও জানতো, মানে উনি জানতেন। Which capital is next? He asked on X. The rabid Israeli regime knows no bounds and only grasps one language. এমনকি তিনি বলে দিচ্ছেন এরপর কোন ক্যাপিটাল আক্রমণের সম্মুখীন হবে ইসরায়েলের। দেখুন কি বলছে। Which capital is next? He asked on X. The rabid Israeli regime knows no bounds and only grasps one language. The world, including the region, must unite to end its unhindered aggression. অর্থাৎ এক কথায় বলছে যে ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধো এবং শেষ করো, নিশ্চিহ্ন করো। নিশ্চিহ্ন করো কাকে? ইসরায়েলকে। দেখুন, অনেকেই আপনারা ভাবতে পারেন যে এই যে ইসরায়েল, একদিকে সিরিয়া, অন্যদিকে ইরান, এইদিকে হামাস, ওইদিকে হেজাবুল্লাহ, এত কারোর সঙ্গে লড়ছে কেন? কারণ ইসরায়েল জানে তারা চারিদিকে শত্রু পরিবেষ্টিত। ইসরায়েল জানে তাদের বাঁচার একমাত্র উপায় হচ্ছে আক্রমণ। এই ইসরায়েলের থেকে আমরা কি শিখতে পারি? চতুর্দিকে আপনি যখনই দুর্বল হয়ে যাবেন, আপনাকে যখনই মানুষ দুর্বল মনে করবে, আপনাকে আক্রমণ করবে। আপনার যদি অ্যাটাকিং অর্থাৎ আক্রমণাত্মক যদি আপনি না হন, এই মুহূর্তে জিওপলিটিক্স বলুন, আপনার জীবনে বলুন, বাঁচতে পারবেন না। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব, কিন্তু অন্যায়ভাবে কারোর সঙ্গে লড়াই করব না। আর এখানেই আমি ভারতের কথা বলবো। দেখুন, অনেকে বলেন ও সব দেশেই গাদ্দার আর বেঈমানরা থাকে, বেঈমানদের একটাই দেশ, তার নাম পাকিস্তান। অন্যদিকে আর একটা বেঈমান দেশ আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে, সেইখানে আমরা জানি ইসলামিক জেহাদি গোষ্ঠী রয়েছে। এই পাকিস্তান, যেখানে গণতন্ত্র নেই, যেখানে আসিফ মুনির মতো সামরিক বাহিনীর উর্দি পরহিত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি রয়েছে, তা সত্ত্বেও তারা আমাদের কাছে যখন ভিক্ষে চেয়েছে, আমরা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ থামাইনি, কিন্তু সংঘর্ষ থামিয়ে দিয়েছি। ওরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পায়ে গিয়ে ধরেছিল, ডোনাল্ড ট্রাম্প যখন বাধ্য হয়ে সামাজিক মাধ্যমে লিখে দিলেন যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতির কথা, তখন আমরা মেনে নিয়েছি। কিন্তু হ্যাঁ, পাহেলগামের ঘটনার পর এমন মার মেরেছি, ঢুকে নটা ঘাঁটি ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি, ওদের এয়ার ডিফেন্স সিস্টেম একদম তছনছ করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি আমাদের ক্ষমতা। শুধু আমাদের ক্ষমতা বোঝায়নি, পেছন থেকে শয়তান চীন আর ওই দিক থেকে তুর্কি, অর্থাৎ ওই অকৃতজ্ঞ তুর্কিরা, যারা নাকি আমরা তাদের প্রাকৃতিক বিপর্যয় আমরা উপচে পড়ে গিয়ে সাহায্য করেছিলাম, আমরা বিমানে পাঠিয়েছিলাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তারা আমাদের বিরুদ্ধে লড়েছিল। পাকিস্তান সামনে ছিল, পেছনে কে ছিল? তুর্কি। তুর্কির ড্রোন, তুর্কির অপারেটর। পাকিস্তানের সম্ভব নয় ওই অপারেট করার ড্রোন। আর কে ছিল? চীন। কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে আমরাও অ্যাটাকিং, কিন্তু আমরা অন্যায়ভাবে কারোর 1 ইঞ্চি জমিও দখল করি না। সুতরাং ভারতের থেকে গোটা পৃথিবীর জানা উচিত, বোঝা উচিত, অনুধাবন করা উচিত, সংবেদনশীল হওয়া উচিত, যেমন ভারত করেছে। ইসরায়েল তার যুদ্ধ চালিয়ে যাবে সিরিয়ার বিরুদ্ধে, ইসরায়েল তার যুদ্ধ চালিয়ে যাবে ইরানের বিরুদ্ধে, ইসরায়েল তার যুদ্ধ চালিয়ে যাবে হামাসের বিরুদ্ধে, ইসরায়েল তার যুদ্ধ চালিয়ে যাবে হেজবুল্লাহদের বিরুদ্ধে। ভারতও ভারতের মতো করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে, কারণ অপারেশন সিঁদুর এখনই রয়েছে। ভারতের থেকে কি গোটা বিশ্বের শেখা উচিত না? আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। আমাদের বিরুদ্ধে যদি কাপুরুষোচিত কোনো রকম আক্রমণ হয় পাহেলগামের মতো, তখন তার যোগ্য জবাব দেব। পাকিস্তানকে সামনে রেখে চীনের শয়তানি এবং তুর্কিদের ওই ড্রোন এবং ড্রোন অপারেটর পাঠানো 3 দেশকে আমরা দেখিয়ে দিয়েছি আমরা একা কি করতে পারি। তাও যদি ভিক্ষে না চাইতো, সংঘর্ষে বুঝতো কি হাল হতো পাকিস্তানে। আমাদের কি করা উচিত? আপনার কি মত? আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা রাখবো, আমাদের মর্যাদায় লাগলে তখনই আমরা বুঝিয়ে দেব আমরা কতটা শক্তিতে বলীয়ান। আর অন্য সময় আমরা কি শুধু সজাগ দৃষ্টি রাখবো?
নাকি অনেকে যে বলেন যে যারা শয়তান, যারা দুশমন, যারা বেঈমান, তাদের গুড়িয়ে দেওয়া উচিত? আপনি কি মনে করেন ভারত কোন পথে এগোলে ভালো? ভারতের সেই শত্রুগুলোকে কি নিকেশ করা উচিত, নাকি আমরা অপেক্ষা করব? বেচাল দেখলে বুঝিয়ে দেব সবক। আপনার মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ।